ঢাকার বাতাসে অদ্ভুত এক চাপা অস্থিরতা। গুলশান বনানীর আলো ঝলমলে সড়কগুলোতেও সেই ভয়ঙ্কর নীরবতা ভেসে আসে। মানুষের চোখে মুখে প্রশ্ন, দেশের রাজনৈতিক নাট্যমঞ্চে পরবর্তী দৃশ্য কি হতে চলেছে। অনেকে ফিসফিস করে বলেন, আসল যুদ্ধটা এখন সড়কে নয়, সোশ্যাল মিডিয়ার অন্ধকার গলিতে। এটাই নতুন যুদ্ধক্ষেত্র, সাইবার ওয়ার। এই অদৃশ্য যুদ্ধের নেপথ্যে ভেসে আসে একটি নাম, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন, সিআরআই। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের গুজব কারখানা হিসেবে কুখ্যাত এই প্রতিষ্ঠানটি এখন ফের আলোচনার কেন্দ্রবিন্দু। আর এই কারখানার চাবিকাঠি এখন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের হাতে। নয়াদিল্লির অভিজাত এলাকা লুটিয়ান্স, ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বাগান বেষ্টিত বাড়ি। সেখানেই একটি দোতলা ভবনে চলছে সিআরআই এর কার্যক্রম। এখানেই নিয়মিত অফিস করছেন সাইমা ওয়াজেদ পুতুল। এই বাংলো থেকে মাত্র কয়েক গলি দূরে আরেকটি বাড়িতে আশ্রয় নিয়েছেন পতিত স্বৈরাচার ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মা মেয়ের এই নীরব সমন্বয়ই এখন বাংলাদেশের অস্থির রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করছে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় ও বাংলাদেশি মিডিয়া বলছে, পুতুলের কক্ষ থেকেই প্রতিদিনই ছড়িয়ে পড়ছে নানান নির্দেশনা। সেগুলো ছুটে যাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সিআরআই নেটওয়ার্কে। বিশেষ করে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং বেনামি অনলাইন গ্রুপগুলোতেই এই মুহূর্তে সবচেয়ে বেশি কাজ চলছে। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়কে টার্গেট করেছে সিআরআই। রাজনৈতিক উপদেষ্টা থেকে শুরু করে সামরিক বেসামরিক আমলা পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিভ্রান্তিকর ভিডিও ক্লিপ, মিথ্যা খবর আর গুজব নির্ভর ক্যাম্পেইন। প্রধানত তিনটি লক্ষ্য সামনে রেখে এই মুহূর্তে কাজ করছে সিআরআই। ১. অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা। ২. যেকোনো মূল্যে জাতীয় নির্বাচন ভণ্ডুল করা। ৩. বিএনপি, জামায়াত ও এনসিপিকে একে অপরের বিপরীতে দাঁড় করানো। রাজনৈতিক বিশ্লেষকের মতে এই ৩ কৌশল সফল হলে শেখ হাসিনাকে ফের দেশে ফিরিয়ে আনার জন্য মাটি তৈরি হয়ে যাবে। শুধু সোশ্যাল মিডিয়া নয়, টক শো, সাংবাদিক, ইউটিউবার, এমনকি বিভিন্ন পেশার বুদ্ধিজীবীকেও কালচারাল ফ্যাসিস্ট নামে কাজে লাগাচ্ছে সিআরআই। তাদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে সরকারের বিরুদ্ধে জনমত তৈরির জন্য। এই কালচারাল ফ্যাসিস্টদের ভূমিকা বহুমুখী। কেউ টেলিভিশনের প্রাইম টাইমে বিতর্ক সৃষ্টি করছে, কেউ আবার ইউটিউবে ঘণ্টাব্যাপী লাইভে নতুন ষড়যন্ত্রের গল্প শোনাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জনপ্রিয় কলামিস্ট থেকে শুরু করে বিদেশে অবস্থানরত অনলাইন অ্যাক্টিভিস্ট, সবাইকে এক সুতোয় গেঁথে ফেলা হচ্ছে। তাদের সামনে রাখা হচ্ছে মোটা অঙ্কের অর্থ, প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিদেশের সম্মেলনে যোগ দেওয়ার, এমনকি পরিবারকে নিরাপদ রাখার আশ্বাস। প্রকল্পটির উদ্দেশ্য একটাই, জুলাই অভ্যুত্থানকে ভেতর থেকে ভাঙা, ছাত্র সমাজ ও মধ্যবিত্তের উদ্দীপনা ভেঙে দিয়ে বিএনপি, জামায়াত, এনসিপির মধ্যে বিভেদ সৃষ্টি করা। একই সঙ্গে শিক্ষাঙ্গনের সংঘাত বাড়িয়ে সারা দেশকে আবার অস্থির করে তোলা। বিশেষজ্ঞরা বলছেন, কালচারাল ফ্যাসিস্টদের এই কার্যক্রম আসলে মানসিক সন্ত্রাস। সরাসরি গুলি বা বোমা নয়, বরং মিথ্যা, সন্দেহ আর বিভাজনের অস্ত্র দিয়ে মানুষের মনকে আক্রমণ করা হচ্ছে। এতে জনমনে আতঙ্ক বাড়ছে, একে অপরকে অবিশ্বাস করার পরিবেশ তৈরি হচ্ছে। অনেকেই ভাবছেন তাদের সবচেয়ে কাছের সহযোদ্ধাই হয়তো শত্রুপক্ষের হয়ে কাজ করছে। এভাবে সিআরআই ধীরে ধীরে তৈরি করছে একটি অদৃশ্য ফ্রন্ট লাইন, যেখানে যুদ্ধ হবে কিবোর্ডে, ভিডিওতে আর রাজনৈতিক টকশোর তীক্ষ্ণ বাক্যে। প্রজন্ম ৭১, মঞ্চ ৭১, ব্রিগেড ৭১, নিউক্লিয়াস ৭১, মুক্তিবাহিনী ৭১, হিস্ট্রি অফ আগস্ট, নয়ার সংগ্রাম ২৫, প্রত্যাবর্তন ২, বঙ্গবন্ধু ৭১ এবং জয় বাংলা ব্রিগেড এমন শতাধিক ফেসবুক পেজ, আইডি ও ইউটিউব চ্যানেলকে ব্যবহার করা হচ্ছে প্রোপাগান্ডার প্ল্যাটফর্ম হিসেবে। প্রতিটি ভিডিওর ভেতরে লুকিয়ে থাকছে বিভাজনের বার্তা, প্রতিটি পোস্টের ভেতরে রয়েছে পরিকল্পিত গুজব। একই সঙ্গে একটি বড় পরিকল্পনা নিয়েও এগোচ্ছে তারা। ঢাকায় অন্তত ২০ লাখ কর্মী সমর্থক জড়ো করে ঢাকা অ্যাটাক বা যমুনা ঘেরাও কর্মসূচি দেওয়া। এই মহড়া যদি একদিন সত্যি রাস্তায় নেমে আসে, তবে দেশের রাজনৈতিক ইতিহাসে আবারও নতুন অধ্যায় শুরু হবে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর ২০১০ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সিআরআই। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িকে দেখানো হলেও কার্যত গোপন আস্তানায় ছিল আসল সদর দফতর। দীর্ঘদিন প্রতিষ্ঠানটির দায়িত্বে ছিলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, পরে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও বোর্ডে যুক্ত হন। কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় জয়ের পক্ষে এখন আর অফিসিয়ালি সিআরআই পরিচালনা সম্ভব নয়। তাই শেখ হাসিনার নির্দেশেই পুতুলকে বসানো হয়েছে শীর্ষ চেয়ারে। তবে তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরি থেকে ছুটি নেওয়ার ঘটনাগুলো দিল্লির কূটনৈতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, ভারতের ভূমিকা কি? দিল্লি কি নিছক দর্শক, নাকি আড়াল থেকে সমর্থন দিচ্ছে? রাজনৈতিক মহল বলছে, ভারতের নিরাপত্তা সংস্থার ছত্রছায়ায় চলছে পুতুলের এই কর্মকাণ্ড। কারণ শেখ হাসিনা ছাড়া বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার বিকল্প সূত্র এখনো নয়াদিল্লি খুঁজে পায়নি। এক কূটনীতিক মন্তব্য করেছেন, বাংলাদেশ স্বাধীনভাবে দাঁড়াক, এটা দিল্লি চায় না। তারা চায় তাদের নিয়ন্ত্রণে একটি ডিপেন্ডেন্ট বাংলাদেশ। তাই সিআরআই এর কার্যক্রম ভারতের অজানা নয়, বরং তারা এক প্রকার সহায়তাই দিচ্ছে। ভারতের রাজনীতির ভেতরের হিসাবও এখানে গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদীর সরকার বারবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধান্তেহী অবস্থান নিয়ে ভোটের মাঠ গরম করেছে, কিন্তু বাংলাদেশের প্রতি তাদের নীতি অনেক সূক্ষ্ম। সরাসরি হামলার বদলে রাজনৈতিক অনুগত শক্তিকে ব্যবহার করে চাপ সৃষ্টি। বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি চাইছে হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার মতো পরিবেশ তৈরি হোক, কারণ এর মাধ্যমে পূর্ব সীমান্তে ভারত
ভারতের জন্য একটি সেফ জোন নিশ্চিত করা যাবে। ভারতের মিডিয়াতেও এর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিছু পত্রিকা সরাসরি বাংলাদেশের অস্থিরতাকে তুলে ধরে বলছে, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ পরিচালনা করা কঠিন। দিল্লির এই নীরব সমর্থন বাংলাদেশের গণতন্ত্রের জন্য কত বড় বিপদ, সে প্রশ্নই এখন ভেসে বেড়াচ্ছে কূটনৈতিক মহলে। রাত যত গভীর হয়, গুলশান বনানীর বাতাস তত ভারী হয়ে ওঠে। অদৃশ্য ক্লিকের শব্দে যেন কেঁপে ওঠে নীরবতা। হাজারো ভুয়া অ্যাকাউন্ট একসাথে সক্রিয় হচ্ছে, এক একটি পোস্ট ছড়িয়ে দিচ্ছে নতুন গুজব, নতুন আতঙ্ক। স্মার্টফোনের আলো যেন অস্ত্রের ঝিলিক, কিবোর্ডের শব্দ যেন মেশিন গানের ট্রিগার টানা। এদিকে দিল্লির লুটিয়েন্স বাংলোর আধারে বসে আছেন শেখ হাসিনা, চুপচাপ, চোখে দূরের দৃষ্টি। তার পাশে পুতুল, যিনি নিঃশব্দে নির্দেশ দিচ্ছেন সিআইএর সেনাদের। মোদীর সরকারও নীরব দর্শক নয়, বরং আড়ালে থেকে যোগ করছে সমর্থন। তাদের কাছে বাংলাদেশ একটি সফট টার্গেট, যেখানে একটি ভ্রান্ত প্রচারণায় যথেষ্ট আগুন ধরাতে। প্রশ্ন রয়ে যায়, কবে ঢাকা অ্যাটাক ডাকা হবে? সেদিন কি সত্যি 20 লাখ মানুষ রাস্তায় নামবে, নাকি এই সবই এক মহা বিভ্রান্তি, যেখান থেকে জন্ম নেবে আরো বড় ষড়যন্ত্র? ঢাকার আকাশে ঘনিয়ে আসে কালো মেঘ, বাতাসে ভেসে বেড়ায় অস্থিরতার গন্ধ। ইতিহাসের পাতায় যেন আরেকটি ভয়ঙ্কর অধ্যায় লেখার অপেক্ষা। আর এই অপেক্ষার ভেতরেই জেগে থাকে আতঙ্ক। বাংলাদেশ কি আবারও মোদি, হাসিনা ও পুতুলের আঁকা অদৃশ্য অন্ধকারের ফাঁদে আটকে পড়তে যাচ্ছে?